প্রায় 3 ঘন্টা স্নেহাকে ধর্ষণ করল রুদ্র। হাজার কষ্ট করে নিজেকে বাঁচাতে সক্ষম হয়নি স্নেহা। একটা ছেলের শক্তির সাথে কখনো পেরে উঠবে না একটা মেয়ে। একটা সময় খুব বেশি ভালোবাসতো স্নেহাকে রুদ্র, কিন্তু স্নেহা কোনোদিন বোঝেনি রুদ্রের ভালোবাসা। রুদ্রের ফোনে স্নেহার বাবার ফোন আসতেই রুদ্র ফোন ধরল। কুকুরের বাচ্চা, আমার মেয়ে কোথায়? তুই কি করেছিস আমার মেয়ের সাথে? শ্বশুরমশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার একমাত্র জামাই হব, আর নিজের বউয়ের সাথে স্বামীরা কি করে তা আপনাকে কিভাবে বলি? ডেভিল হাসি দিয়ে বলল রুদ্র। তোকে আমি দেখে নেব রাস্কেল। ওকে, আমি খুব তাড়াতাড়ি আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে হাজির হব শ্বশুরমশাই, আপনি চিন্তা করবেন না। যতটা কষ্ট আপনি আর আপনার মেয়ে আমাকে দিয়েছেন তার থেকেও 1000 বেশি কষ্ট আমি ফিরিয়ে দেব আপনাদের। বলেই ফোন কেটে দিল রুদ্র। স্নেহা বিছানায় বসে কেঁদে যাচ্ছে। রুদ্র স্নেহার কাছে যেয়ে বসল। একদম কাঁদবে না জান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আজ যা করেছি তা করতে তোমরা আমাকে বাধ্য করেছো। তুই খুব খারাপ, বাবা ঠিক বলে, তোর মতো মানুষ জানোয়ারের থেকেও খারাপ। আমি তোকে ছাড়বো না। তাই নাকি জান? আমি তো চাই যেন তুমি আমাকে না ছাড়ো। তবে কি জানো, আগে তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তবে তোমার দেওয়া প্রতিটা কষ্ট আমাকে পাগল বানিয়ে ছেড়েছে। তোকে ভালোবাসার অপরাধে আমি আমার জীবনের সব কিছু হারিয়েছি আমার বাবাকে। জানো, তোমার প্রতি আমার যেমন আছে ভালোবাসা তেমন আছে ঘৃণা। একদিন এই তুমি আমাকে ধর্ষণকারী প্রমাণ করেছিলে, কিন্তু আজ দেখো তুমি নিজেই একটা ধর্ষিতা। হা হা হা, সেটাই তো আমার চাওয়া। তোমরা সেদিন আমার অসহায় পরিবারে যে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার ছোট্ট পরিবারকে বাড়ি ছাড়া করেছিলে, সেই দিন আমাদের হাজারো কাকতিমিনতি তোমাদের মন গলাতে পারেনি। আমি সত্যি কিছু জানতাম না, সত্যি বলছি, আমি কিছু জানতাম না। আর কত মিথ্যা বলবে তোমরা? স্নেহার চুলের মুঠি ধরে বলল রুদ্র। আর কত নাটক করবি তুই? আমার অপরাধ ছিল তোকে ভালোবাসা, তাই না? তবে শুনে রাখ, এই ভালোবাসার জন্য যে কষ্ট, যে যন্ত্রণা আমি পেয়েছি তা সুদে আসলে ফেরত দেব তোকে আর তোদের। জানোয়ার একটা, আমার শরীরটাই চেয়েছিলি তুই, কাপুরুষ তুই। তোর মতো মানুষের সাথে থাকার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সুখের। একদম চুপ, আমার সাথে থাকতে হবে তোর বাকি জীবন। এই জানোয়ারটাকেই তোর স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আমি সুইসাইড করব, নিজেকে শেষ করে দেব, তবুও তোকে স্বামী হিসেবে মানব না। রুদ্রের চোখ লাল হয়ে আছে। রুদ্র স্নেহার চুলের মুঠি ধরে তার ঠোঁট দিয়ে স্নেহার ঠোঁট দখল করে নিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আজ রুদ্র মেতে উঠেছে নেশায়, নেশাগ্রস্তের মতো স্নেহাকে নিজের করছে। ভালোবাসার মানুষটার আর্তনাদ যেন আজ তার কানে পৌঁছাচ্ছে না। প্রায় 10 মিনিট পর স্নেহাকে ছাড়ল রুদ্র। শার্ট পরতে পরতে বলল, এমন কথা আর কখনো বলবে না জান। তুমি মনে রেখো, নিজের সাথে যদি তুমি খারাপ কিছু করার চেষ্টা করো তবে তার ফল খুব ভয়ানক হবে। আমি আগে সেই রুদ্র আর নেই, যে তোমার ভালোবাসায় পাগল থাকবে, অন্ধের মতো তোমাকে ভালোবাসবে। আজও তোমাকে ভালোবাসি, তবে অন্ধের মতো না। স্নেহা কান্না করে যাচ্ছে, চাদরটা শরীরের সাথে আঁকড়ে ধরেছে শক্ত করে। আজ যেন তার কান্না বাঁধ মানতে চাইছে না। কিভাবে নিজেকে সামলাবে সে হারিয়েছে তার সম্মান, যা একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি দামি। প্রায় 30 মিনিট পর রুদ্র খাবার হাতে রুমে ঢুকলো। খাবার নিয়ে স্নেহার কাছে যেয়ে বসতেই স্নেহা নিজেকে আরো শক্ত করে গুটিয়ে নিল। ভয় পেও না প্লিজ, আমি এখন আর কিছু করব না।
তোমাকে সেই কখন তুলে এনেছি। সারাদিন কিছু খাওয়া নেই, তারপরে তোমার ওপর অনেক ধকল গেছে, তাই চুপচাপ খেয়ে নাও। স্নেহা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আমাকে বাড়ি দিয়ে আসুন, আমি এখানে থাকবো না, আমার খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। খাবারটা খেয়ে নাও, তোমাকে আজই বাড়ি দিয়ে আসবো। রুদ্রের কথা শুনে স্নেহা এবার রুদ্রের দিকে করুণভাবে তাকালো, তারপর খাবারটা নিয়ে খাওয়া শুরু করলো। কারণ স্নেহা ভালো করেই জানে এখন রুদ্রের কথা না শুনলে হয়তো তার আর বাড়ি যাওয়া হবে না। খাবারটা মুখে দিতেই স্নেহা আমার ঠোঁট জ্বলছে, ঠোঁটে হাত দিয়ে। রুদ্র স্নেহার ঠোঁটে হাত দিয়ে সরিয়ে দেখল স্নেহার ঠোঁট অনেকটা লাল হয়ে ফুলে গেছে। রাগের মাথায় রুদ্র স্নেহার এই অবস্থা করেছে, নিজেরই ভেবে বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? স্নেহাকে ধরে রুদ্র বলে উঠল, আপনি কি মানুষ? নিজেই আমাকে এত কষ্ট দিয়ে আমার এত বড় ক্ষতি করে এখন জানতে চাইছেন আমি ঠিক আছি কি না? আপনি খুব খারাপ, আপনি কখনো ভালো থাকতে পারবেন না, কখনো না। অভিশাপ দিচ্ছ? আমার ভালো থাকার দরকার নেই, তুমি কাছে থাকলেই আমি এমনিই ভালো থাকবো। বলেই স্নেহার দিকে একটা ড্রেস ছুঁড়ে দিয়ে রুদ্র বলল, ড্রেসটা পরে নাও, তোমাকে বাড়ি দিয়ে আসছি। তবে ভেবো না সারা জীবনের জন্য দিয়ে আসছি, এই আমার কাছেই আবার ফিরে আসতে হবে তোমাকে। কথাগুলো বলে রুদ্র রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র রুম থেকে বেরিয়ে যেতেই স্নেহা ড্রেসটা পরে নিল। সারা শরীর ব্যথার কারণে হাঁটতে কষ্ট হচ্ছে স্নেহার, শরীর যেন চলতে চাইছে না। রুম থেকে কোনো রকম বের হয়ে আশেপাশে তাকালো স্নেহা। একটু সামনে এগোতেই দেখল ড্রয়িং রুমে রুদ্র বসে আছে। তবে এই রুদ্র আগে সেই মায়াভরা চেহারার রুদ্র নেই। চেহারার মাঝে ফুটে উঠেছে এক ধরনের হিংস্রতা। রুদ্রের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে স্নেহা। কি হলো, ওখানেই দাঁড়িয়ে আছো কেন? রুদ্রের কথায় ঘোর কাটল স্নেহার। ধীর পায়ে রুদ্রের সামনে এগোচ্ছে স্নেহা, কিন্তু না, স্নেহা তার শরীরের সাথে পেরে উঠছে না। কান্না করে দিয়ে নিচে বসে পড়ল স্নেহা। আমি হাঁটতে পারছি না, আমার সারা শরীর ব্যথা করছে, কাঁদতে কাঁদতে রুদ্রকে বলল স্নেহা। স্নেহার অবস্থা দেখে রুদ্রের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ভেতর কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করেছে। রুদ্র স্নেহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নেহাকে কোলে তুলে নিল। ব্যাপারটা অতি দ্রুত হওয়ায় স্নেহা কিছু বুঝে উঠতে পারল না। তুমি আমাকে কষ্ট দিয়েছ তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? কিভাবে তোমার কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। স্নেহা রুদ্রের দিকে এক পলক তাকিয়ে আছে। রুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে স্নেহা বলতে শুরু করলো, ভালোবাসা মানে বুঝি কারো শরীরটাকে তার ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নেওয়া? এটা তো ভালোবাসা না, এটা হচ্ছে চাহিদা। সম্মান বিশ্বাস ছাড়া কোনো ভালোবাসা হতে পারে না। আপনার চাহিদাকে ভালোবাসার নামে পবিত্র নামটা দেবেন না প্লিজ। রুদ্রের দুটি চোখ লাল হয়ে আছে। রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। স্নেহাকে কোলে নিয়েই হনহন করে বেরিয়ে গেল। স্নেহাকে গাড়িতে বসিয়ে নিজেও গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি আপন গতিতে চলছে। গাড়িতে বসে জানলা ভেদ করে আসা বাতাস স্নেহার অনেক ভালো লাগে। যখন অনেক বৃষ্টি হয় তখনও স্নেহা গাড়ির কাঁচ খোলা রাখে। ড্রাইভার অনেকবার বন্ধ করতে চাইলেও স্নেহা বাধা দেয়। তবে আজ কেন যেন বাতাস তার ভালো লাগছে না। আনমনে বসে তার সাথে হয়ে যাওয়া ঘটনার কথা ভাবছে স্নেহা। লুকিং গ্লাস দিয়ে রুদ্র বারবার দেখছে স্নেহাকে। অনেক কান্নার ফলে স্নেহার চোখের কোণে এখনও যে বিন্দু জল জমে আছে তা রুদ্রের চোখকে এড়াতে পারেনি। 1 ঘন্টা পর স্নেহা তার বাড়ি পৌঁছালো। দরজা খুলল স্নেহার মা। কি রে মা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আর তোর এই অবস্থা কেন? স্নেহার মা। স্নেহা মায়ের দিকে একবার করুণভাবে তাকালো, তারপর তার মাকে জড়িয়ে ধরেই কেঁদে দিল।
রুদ্র স্নেহাকে তার বাসায় পৌঁছে দিয়েই আবার গাড়ি নিয়ে ব্যাক করছে। আজ রুদ্রের বুকও সেই তীব্র ব্যথা অনুভব করছে। স্নেহাকে সে ভালোবেসেছিল, তার শরীরটাকে নয়। তবে আজ সে স্নেহাকে না পেলেও স্নেহা শরীরটাকে পেয়েছে। তার হয়তো আজ অনেক খুশি হওয়ার কথা, তবে সে পাচ্ছে না খুশি হতে। বাড়ি ফিরেই রুদ্র কাউকে ফোন করলো। হ্যালো, আশিস? হ্যাঁ স্যার, বলুন। তোকে যে কাজটা করতে বলেছি কাল যেন সে কাজটা হয়ে যায়। স্যার, অলমোস্ট ডান। সব ব্যবস্থা হয়ে গিয়েছে, এখন শুধু কাল সকালের অপেক্ষা। গুড, নাইস জব আশিস। বলেই রুদ্র ফোন রেখে সোফার সাথে হেলান দিয়ে একটা দেবীর হাসি দিল। আর এদিকে স্নেহা তার মাকে ধরে কেঁদেই যাচ্ছে। স্নেহাকে খুঁজে বের করার জন্য স্নেহার বাবা তার ক্লোজ ফ্রেন্ড এসপি আজিজের সাহায্য নিতে গিয়েছিল। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। এসেই সে জানতে পারে রুদ্র এসেছিল, স্নেহাকে দিয়ে গেছে। আদরের মেয়ের কান্না স্নেহার বাবা আর নিতে পারছে না, তাই সে রুদ্রকে ফোন দিল। রুদ্র ফোন ধরতেই, কুকুরের বাচ্চা, তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। হ্যাঁ শ্বশুরমশাই, আমি জানি আপনি আপনার মেয়ের জামাইকে ছাড়বেন না, আদর করে জামাই আদর খাওয়াবেন। রাস্কেল, আই কিল ইউ। সাহস থাকলে তো সামনে এসে কথা বল। শ্বশুরমশাই, আমি সামনে আসবো না, আপনি নিজেই আমাকে আসতে বলবেন, আর আপনার ডাক পেলে আমি আসব। বলেই হাসতে হাসতে ফোনটা কেটে দিল রুদ্র। ফোন কেটে নিজেই বলতে লাগলো রুদ্র, আপনারা বাবা মেয়ে এতদিন হেসেছেন, এখন থেকে রুদ্রের সময় শুরু। এখন থেকে রুদ্র হাসবে আর আপনারা কাঁদবেন। পরের দিন পেপার হাতে দিতেই যেন দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে আফজাল খানের। সাথে সাথেই মোবাইল বেজে উঠল আফজাল খানের। আফজাল, এসব কি শুনছি? নিউজে কি দেখাচ্ছে? যা শুনছি তাই কি সত্যি? কাল কি তাহলে? বন্ধুর কথা শেষ হওয়ার আগেই ফোনটা কেটে দিল আফজাল খান। বাইরে চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। দারোয়ান দৌড়ে এলো। স্যার, বাইরে সাংবাদিকরা ভিড় করেছে, আপনার সাথে দেখা করতে চাই। আটকানোর চেষ্টা করছি কিন্তু কথা শুনছে না। সারা রাত কান্নাকাটি করার ফলে ভোরের দিকে চোখ লেগে এসেছিল স্নেহার। সকালের দিকে চিল্লাচিল্লিতে ঘুম ভেঙে যায় স্নেহার। ব্যাপারটা দেখতে নিচে নেমে আসে। দারোয়ান সাংবাদিকদের আটকাতে সক্ষম হয় না। এক প্রকার জোর করেই সাংবাদিকরা বাড়িতে প্রবেশ করে। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ খবরের কাগজে আর টিভি চ্যানেলগুলোতে দেখাচ্ছে আপনার মেয়েকে কাল সকাল থেকে খুঁজে পাওয়া যায়নি। তারপর জানা গেছে যে তাকে তুলেও নিয়ে কেউ ধর্ষণ করেছে। কথাটা কতটুকু সত্যি আমরা জানতে চাই। আফজাল খান কি উত্তর দেবে বুঝতে পারছে না। আফজাল খান কিছু বলার আগেই সাংবাদিকরা দৌড়ে স্নেহার কাছে যায়। ম্যাম, আপনিও দেখছি এখানেই আছেন। ম্যাম, আমাদের প্লিজ বলুন, কাল আপনাকে কারা কিডন্যাপ করেছিল? আপনার বাবা একজন শিল্পপতি, তার তো অনেক শত্রু আছে, কে হতে পারে? আপনার ধারণা কি? আচ্ছা ম্যাম, আপনাকে কতজন মিলে ধর্ষণ করেছিল? আপনি কি তাদের দেখলে চিনতে পারবেন? স্নেহা যেন কথাগুলো আর নিতে পারছে না। সে আর কোনো উত্তর না দিয়েই দৌড়ে তার রুমে চলে গেল। আর এদিকে আফজাল খান সবাইকে বোঝাতে চেষ্টা করছে যে এমন কিছুই হয়নি, সব মিথ্যা। কিন্তু স্নেহার হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারের সাথে বাঁধা এই ছবি নিউজে টিভিতে দেখাচ্ছে, তাই কেউ আফজাল খানের কথা বিশ্বাস করছে না। আফজাল খাঁ কাউকে কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল, কারণ সে জানে এই বিপদ থেকে আর তার মেয়ে স্নেহাকে এই ঘৃণিত অপবাদ থেকে একজনই বাঁচাতে পারবে। তাই আফজাল খান নিজের সব রাগ ভুলে ফোন হাতে নিয়ে, হ্যালো। হ্যাঁ শ্বশুরমশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন। তা বলুন।
আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার মেয়েটার সম্মান নিয়ে টানাটানি পড়েছে। তোমার হাত জোড় করছি, ওকে তুমি বাঁচাও। আর নয়তো সুইসাইড করা ছাড়া আমার মেয়েটার আর কোনো গতি থাকবে না। হা হা হা। রুদ্র বিনামূল্যে কোনো কাজ করে না। আমি আপনার আর আপনার মেয়ের সম্মান বাঁচাতে পারি, তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে তাই। আচ্ছা, এই কথাটা যেন মনে থাকে, আমি আসছি। বলেই রুদ্র ফোন কেটে দিল। সাংবাদিকরা সবাই ভিড় করে আছে। সবার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই সবার নজর কালো গাড়ির দিকে। গাড়ি থেকে রুদ্র নেমেই সবাইকে বলতে শুরু করলো, আপনারা এখানে কি করছেন? আসলে স্যার নিউজে। হ্যাঁ, নিউজ আমিও দেখেছি, কিন্তু সত্যটা না জেনে এভাবে কাউকে হ্যারেস করা যে অপরাধ আপনারা কি জানেন না? মানে মানে হলো নিউজে আপনারা আধ খবরটুকু জেনেছেন। হ্যাঁ, আফজল খানের মেয়ে কিডন্যাপ হয়েছিল, কিন্তু তার মেয়ে ফোনের জিপিএস ট্র্যাক করে আধ ঘন্টার মাঝেই তাকে খুঁজে বের করা হয়েছিল। কিন্তু স্যার, আমাদের কাছে খবর আছে তার মেয়েকে কাল রাত 12টা অবধি খুঁজেছে পুলিশ। হ্যাঁ, তা ঠিক। আসলে ও আমার সাথেই ছিল, আর আমাদের দুজনের ফোনের নেট কানেকশন পাচ্ছিলাম না, তাই কাউকে কিছু জানাতে পারিনি। কিন্তু একটা মেয়ে এত রাত অবধি আপনার সাথেই বা কেন ছিল? এবার রুদ্র রাগে কটমট করতে করতে বলল, কারণ সে আমার বিয়ে করা বউ। কিছুদিনের মাঝেই আমরা পার্টি দিয়ে সবাইকে সব কিছু জানাতাম। আর আমার শ্বশুরের ব্যস্ততার কারণে পার্টি দিতে দেরি হচ্ছে। আর আপনারা তো সবাই জানেন যে বেশি সফল মানুষের পেছনে শত্রু বেশি থাকে। তাই আপনাদের বলছি, পুরোটা না জেনে কাউকে এভাবে কখনো হেনস্থা করবেন না। সাংবাদিকরা আফজল খানকে প্রশ্ন করল, এসব সত্যি কিনা? মেয়ের সম্মান বাঁচাতে আফজল খান উত্তর দিল, এসব সত্যি, আর রুদ্রই তার মেয়ের জামাই। একে একে সবাই ক্ষমা চেয়ে চলে গেল। ভেতর থেকে স্নেহার মায়ের চিৎকার ভেসে আসছে। স্নেহার বাবা আর রুদ্র দুজনেই দৌড়ে গেল। দেখো না, স্নেহা সে কখন দরজা আটকেছে, এতবার খোলার জন্য বলছি, খুলছে না। আমার মেয়েটা উল্টোপাল্টা কিছু করে বসলো না তো? স্নেহার মা। স্নেহার মায়ের কথা শুনে রুদ্র দরজা ধাক্কাতে ধাক্কাতে একসময় দরজা ভেঙে ফেলল। তারপর যা দেখলো তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। স্নেহা পড়ে আছে ফ্লোরে, হাত দিয়ে অজস্র রক্ত ঝরছে। ফ্লোরটার এক অংশ স্নেহার রক্তে মেখে গিয়েছে। স্নেহার বাবা আর মা দুজনেই স্নেহার কাছে গিয়ে স্নেহাকে ডাকতে থাকলো, স্নেহা মামুনি, কথা বলো স্নেহা। কিন্তু স্নেহার কোনো জ্ঞান নেই। রুদ্র স্নেহাকে ধরতে যাবে ঠিক তখনই, তুই আমার মেয়ের কাছে আসবি না। তোর জন্য আজ আমার মেয়েটার এই অবস্থা। আমি তোকে ছাড়বো না। কে কাকে ছাড়বে না ধরে রাখবে তা পরেও দেখা যাবে, আগেও জানটা বাঁচুক। রুদ্র স্নেহাকে কোলে করে বেরিয়ে গেল, আর পেছনে পেছনে স্নেহার মা বাবাও। রুদ্র স্নেহাকে স্নেহার মায়ের কোলে শুইয়ে গাড়ি স্টার্ট দিল, আর পাশে বসে আছে স্নেহার বাবা। হাসপাতালে পৌঁছে স্নেহাকে ডাক্তার ভেতরে নিয়ে ট্রিটমেন্ট করতে শুরু করলো। রাত 9টা, স্নেহা ঘুমিয়ে আছে। অনেক রক্ত বের হয়েছে, আর একটুর জন্য হাতের রগটা কাটেনি। যদি কাটতো তবে ভয়াবহ কিছু হয়ে যেত। স্নেহাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে। কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে রুদ্র। কাঁচ ভেদ করে প্রিয় মানুষটার মুখের দিকে তাকিয়ে আছে। খুব ইচ্ছা করছে প্রিয় মানুষটার পাশে গিয়ে বসতে, কিন্তু চাইতেও পাচ্ছে না সে। কোথাও না কোথাও এসবের জন্য সেই তো দায়ী। 2 বছর আগে যখন সে স্নেহাকে প্রায় পাগলের মতো ভালোবাসত, যে ভালোবাসায় ছিল না কোনো প্রতিশোধের আগুন, তখন স্নেহার একটুখানি কেটে গেলেও রুদ্র যেন ঘুম হারাম হয়ে যেত। আর আজ সেই ভালোবাসার মানুষটার শরীর থেকে অঝরে রক্ত ঝরছে। সে তো রক্ত ঝরিয়ে কোনো প্রতিশোধ নিতে চায়নি, সে তো চেয়েছে অন্তর থেকে অন্তরের প্রতিশোধ। কারণ তার ভালোবাসার মানুষটাকে সে অন্তর দিয়ে ক্ষত করবে। আবার সেই অন্তরেই
সে নিজের ভালোবাসার মলম লাগাবে, কিন্তু আজ তো অন্য কিছু হয়ে গেল। শারীরিক যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার ভালোবাসা, আর সে নিজের চোখে দেখেও কিছু করতে পারছে না। রুদ্রের অজান্তেই তার চোখ দিয়ে দুফোঁটা পানি বেরিয়ে পড়ল। আজ অনেক দিন পর কাঁদল রুদ্র। 2 বছর হাজারবার কাঁদার চেষ্টা করেও কাঁদতে পারেনি, তবে আজ না চাইতেই কেঁদে ফেলল। সকালের মিষ্টি রোদ স্নেহার মুখে এসে পড়ছে। চোখ পিটপিট করে চোখ খুলছে স্নেহা। স্নেহার মনে হলো তার হাতের ওপর অন্য কোনো হাত স্পর্শ করে আছে। পাশে তাকাতেই স্নেহা রুদ্রকে দেখল। পাপা, পাপা, মামনি বলেই চিৎকার করছে স্নেহা। কি হয়েছে আমাকে বলো, কি সমস্যা বলো? পাপা, পাপা, আমাকে বাঁচাও পাপা। কান্না করে স্নেহা ডাকছে তার বাবাকে। প্লিজ স্নেহা, আমাকে বলো কি হয়েছে? রুদ্রের কথার কোনো উত্তর দিচ্ছে না স্নেহা। স্নেহা চিৎকার শুনে স্নেহার বাবা, মা, নার্স সবাই হাজির। কি হয়েছে মামনি, কি হয়েছে? স্নেহার বাবা। পাপা, এই লোকটা, আমাকে বাঁচাও পাপা, এই লোকটাকে যেতে বলো প্লিজ পাপা। অনেক কান্না করে বাবাকে জড়িয়ে ধরে বলছে স্নেহা। তুই কেবিনে কি করে এলি? কাল রাতে আমি তোকে কতবার চলে যেতে বললাম, তুই কেন এসেছিস আমার মেয়ের কাছে? কথাগুলো স্নেহার বাবা রাগে গজগজ করতে করতে রুদ্রকে বলছে। কাল রাত্রে রুদ্রকে অনেকবার অপমান করে বের করে দিয়েছে স্নেহার বাবা, কিন্তু স্নেহাকে ছেড়ে সে যায়নি। আর কাল মন খারাপ ছিল, তার স্নেহার এই অবস্থা মেনে নিতে পারছিল না সে, তাই সব অপমান মুখ বুজে সয়ে নিয়েছে। সারা রাত ঘুমায়নি রুদ্র। ভোরের দিকে স্নেহার কেবিনে যায়। স্নেহার দিকে তাকিয়ে থাকতে থাকতে স্নেহার হাত ধরেই ঘুমিয়ে পড়ে রুদ্র। কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। আর ঘুম ভেঙে স্নেহার চেঁচামেচিতে। আপনার মেয়ে মানে? কাল রাতে আপনাকে কিছু বলিনি, কারণ স্নেহা অসুস্থ ছিল। আমি বুঝতে পারছিলাম বাবা হিসেবে আপনার মন মেজাজ কতটা খারাপ ছিল। আর একই অবস্থা ছিল আমারও, তাই আপনার সব অপমান মুখ বুজে মেনে নিয়েছি। কিন্তু ভাববেন না আমার সাথে যা ইচ্ছা তাই করবেন আর আমি মেনে নেব। কাল প্রেস আর মিডিয়ার সামনে আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে স্নেহা আমার বউ। হাজব্যান্ড হিসেবে নিজের ওয়াইফের কাছে আসার সব ধরনের রাইট আমার আছে। আপনার থেকেও বেশি অধিকার আমার। আর আপনি আমাকে আমার ওয়াইফের কাছে আসা নিয়ে প্রশ্ন করছে? কোন সাহসে? রাগে লাল হয়ে কথাগুলো বলল রুদ্র। রুদ্রের কথা শুনে আফজাল খানের মুখ যেন একেবারে বন্ধ হয়ে গিয়েছে। আর কিছু বলার কোনো উপায় নেই, কারণ এখন বেশি বাড়াবাড়ি করলে রুদ্র যে সব উলটপালট করে দেবে তা বেশ ভালো করে জানা আছে আফজাল খানের। রুদ্র স্নেহার বাবাকে কথা বললেই স্নেহার কাছে গেল। স্নেহা তখনও তার বাবাকে বাচ্চাদের মতো আঁকড়ে ধরে আছে। আর এই যে তুমি কাল অনেক অনেক বড় অন্যায় করেছো। এটা করা তোমার ঠিক হয়নি। আমার অনেক রাতের ঘুম কেড়েছো তুমি, কিন্তু কাল আমার মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাবে। সারা রাত তোমার জ্ঞান ফেরার অপেক্ষায় করছিলাম। আজ তোমার জ্ঞান ফিরেছে, আমি নতুন করে আমার প্রাণ ফিরে পেলাম। আর আজকের পর যদি কালকের মতো কিছু করার চেষ্টা করো তবে তার ফল অনেক খারাপ হবে। আর আমাকে দেখে এত ভয় পাও কেন? ভয় নেই, তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে বুকে আগলে রাখবো। স্নেহা ভয়ে গুটিসুটি মেরে আছে। রুদ্র তার কথাগুলো বলা শেষ করেই বের হয়ে গেল। রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে রুদ্র বাড়ির দিকে রওনা হলো। বাসায় পৌঁছেই হাতের সামনে যা পাচ্ছে তাই ভেঙে চুরে একাকার করে দিচ্ছে রুদ্র। মেয়েটাকে ভালোবেসে শুধু কষ্টই পেলাম। কাল সারাটা রাত কী অবস্থায় পার করেছি তা শুধু আমিই জানি। আর আজ সকালে আমাকে দেখে ও এমনভাবে চিৎকার করলো কেন? ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? ও কি বোঝে না ওকে আমি নিজের বুকে আগলে রাখতে চাই? কথাগুলো বলছে আর সব কিছু ভাঙচুর করছে রুদ্র। একটা ফুলদানি ভাঙতেই ফুলদানি থেকে ছিটকে আসা একটা কাঁচের কোণা রুদ্রের কপালে এসে সামান্য কেটে গেল,
কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রুদ্রের। স্যার, এসব কি করছেন? আশিস। রুদ্র আশিসকে দেখেই বলতে শুরু করলো, আশিস, মেয়েটা আমার ভালোবাসা বোঝে না, ও আমাকে কখনো বোঝে না। স্যার প্লিজ থামুন, ম্যাম একদিন বুঝবে, আর আপনার কপাল কেটে গেছে। আশিস অনেক বুঝিয়ে রুদ্রের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিল। সারা রাত ঘুম হয়নি, তাই বিছানায় গা এলিয়ে দিতেই চোখে ঘুম চলে আসলো রুদ্রের। 3 ঘন্টা পর ঘুম ভাঙল রুদ্রের। ঘুম ভাঙতেই তার স্নেহার কথা মনে পড়ল। তাই সে আবার হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারল 1 ঘন্টা আগে স্নেহাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই রুদ্র আবার স্নেহাদের বাড়ির দিকে রওনা দিল। এমন কেন করলে মামুনি? তোমার কিছু হলে তোমার পাপা কত কষ্ট হয় তুমি জানো না? স্নেহার বাবা স্নেহাকে কতগুলো বলছে। পাপা, আমার জন্য তোমার অনেক সম্মানহানি হয়েছে। না মা, তোমার জন্য কিছু হয়নি, যা হয়েছে ওই রাস্কেলটার জন্য। কলিং বেল বাজতেই বুয়া দরজা খুলল। রুদ্র সোজা স্নেহার রুমে চলে গেল। রুদ্রকে দেখে স্নেহা আগের মতোই ভয়ে চুপসে গেল। স্নেহার বাবা কিছু বলতে যাবে, ঠিক তখন রুদ্রের সকালবেলা বলা কথাগুলো মনে পড়ল তার। আপনারা একটু বাইরে যান, আমি আপনার মেয়ে একটু আলাদা সময় কাটাতে চাই। আশরাফ খানের ইচ্ছা করছে রুদ্রকে যে দুটো চড় দিতে। কত বড় বেয়াদব হলে কেউ বাবা মেয়ের সামনে বলে মেয়ের সাথে আলাদা সময় কাটাতে চায়, তাও সে কিছু বলতে পারছে না। কিন্তু ও তো তোমাকে দেখলেই ভয় পায়, স্নেহার মা বলল। আপনারা চিন্তা করবেন না, আজ ও সব ভয় কাটিয়ে যাব। চিন্তা করবেন না, সারা জীবন তো আমার সাথেই কাটাতে হবে, এখন ভয় না কাটালে কিভাবে হবে? কেউ আর কোনো কথা বাড়ালো না। স্নেহার মা বাবা বেরিয়ে গেল। স্নেহা বাবাকে অনেকবার শক্ত করে ধরেছে, তবুও তাদের কিছু করার ছিল না। স্নেহার বাবা মা বেরিয়ে যেতেই রুদ্র স্নেহার পাশে গিয়ে বসল। বালিশ আঁকড়ে গুটিসুটি হয়ে আছে স্নেহা। এখন কেমন লাগছে? ব্যথা আছে? স্নেহা চুপ করে আছে। জান, প্লিজ কথা বলো, এভাবে চুপ করে থেকো না। কাল কেন এমন করলে? যদি কিছু হয়ে যেত? আমার কিছু হলে আপনার কি? বেরিয়ে যান এখান থেকে। আমি যেতে আসিনি। রুদ্র স্নেহার আরও কাছে ঘেঁষে বসল। আপনি আমার কাছে আসবেন না। স্নেহা, আমার কথা শোনো প্লিজ। না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যান, চিৎকার করে বলল স্নেহা। স্নেহাকে অনেকবার বোঝানোর পরও যখন স্নেহা কিছুই বুঝতে চাইছে না এবং কি রুদ্রের কোনো কথাই শুনতে সে প্রস্তুত না, তখন রুদ্র বেশ রেগে গেল। স্নেহার দু কান শক্ত করে হাত রেখে স্নেহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, আমাকে দেখে এমন করছো কেন তুমি? ভালো ব্যবহার করছি, ভালো লাগছে না? তুমি কি জানো বাকিটা জীবন তো তোমার এই রুদ্রের সাথেই থাকতে হবে, তুমি না চাইলেও হবে। আমি মরে যাব, তবুও তোর মতো জানোয়ারের সাথে কখনোই থাকবো না। ঠাস! রুদ্র স্নেহাকে এক থাপ্পড় দিয়ে নিচে ফেলে দিল। তাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেল স্নেহা। রাগে যেন রুদ্রের মাথায় আগুন জ্বলছে। রুদ্র স্নেহাকে বিছানা থেকে উঠিয়ে আবার বসালো আর বলতে শুরু করলো, এই জানোয়ারের সাথে তো সারা জীবন থাকতে হবে। একই রুমে, একই বিছানায়। প্রতিটা সময় এই জানোয়ারের সবটুকু জুড়েই তুই থাকবি। বলেই রুদ্র স্নেহার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। স্নেহা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রায় 5 মিনিট পর স্নেহাকে ছেড়েই বেরিয়ে গেল রুদ্র। ড্রয়িং রুমে স্নেহার মা বাবাকে দেখতে পেয়ে রুদ্র বলল, কাল পরশু বিয়ের ব্যবস্থা করুন। আপনাদের মেয়ের অনেক তেজ, ওকে এখানে আর রাখতে চাই না। বলে বেরিয়ে গেল রুদ্র। রুদ্র বেরিয়ে যেতে যেন স্নেহার বাবার সব কিছু ওলটপালট লাগছে। রুদ্রের এইমাত্র বলে যাওয়া কথাগুলো কানে বাজছে বারবার। রুদ্র যা বলে গেছে তা কি করে করবে সে? নিজের মেয়েটাকে নিজের হাতে শত্রুর কাছে তুলে দেবে? এটা কোনোভাবেই হতে পারে না। রাত 11টা। স্নেহার বাবা রুমে পায়চারি করছে আর কিছু একটা নিয়ে গম্ভীরভাবে চিন্তা করছে। স্নেহা ঘুমাচ্ছে, শরীরটা বেশ উইক।
তাই হয়তো ঘুমটা বেশ গভীর। এদিকে রুদ্র বারবার স্নেহার কথাই ভাবছে। খুব দেখতে ইচ্ছে করছে স্নেহাকে। রুদ্র বিছানার উপরে শুয়ে অতীতে ডুব দিল। রুদ্র ভাইয়া, দেখুন না, আমার এই ম্যাথটা কিছুতেই মিলছে না। আপনি তো ম্যাথে অনেক ভালো, প্লিজ একটু হেল্প করুন। করুণভাবে স্নেহা কথাটা বলল রুদ্রকে। আসলে স্নেহা, আমার আজকে একটু কাজ আছে, পড়াতে যেতে হবে। না ভাইয়া, প্লিজ একটু বুঝিয়ে দিয়ে যান। রুদ্র জানে স্নেহা তার কথা কিছুতেই শুনবার পাত্র নয়, তাই সাইকেলটা সাইড করে। প্রিয়ন্তীর বাসার নিচেই স্নেহাকে ম্যাথ বুঝিয়ে দিল রুদ্র। রুদ্র অনেক সুন্দরভাবে ম্যাথ বুঝিয়ে দিল, আর স্নেহাও খুব সহজে বুঝিয়ে ফেলল। এবার যাই। ওকে ভাইয়া, আমার কাছে এখন কিছু নেই আপনাকে গিফট করার মতো। গিফট কেন? এই যে এত কঠিন ম্যাথ এত সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। ও না, এখন কোনো গিফট লাগবে না, সময় হলে আমি চেয়ে নেব। বলেই সাইকেল নিয়ে রুদ্র বেরিয়ে গেল। সারাদিন 4টা টিউশন করে ক্লান্ত রুদ্র বাড়ি ফিরল সন্ধ্যে 6টায়। ছুটির দিনে টিউশনগুলো দিনেই কমপ্লিট করে তারপর সন্ধ্যার পর বাসায় রেস্ট নেয় রুদ্র। মা, বাবা, ছোট বোন তিতিরকে নিয়ে সুখে সংসার। রুদ্রের অভাব থাকলেও কোনো আক্ষেপ নেই। সন্ধ্যায় বাড়ি ফিরতেই নিজের কাঁধের ব্যাগটা চেয়ারে রেখে টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে 1 গ্লাস পানি খেয়ে নিল রুদ্র। হঠাৎ বইয়ের কোণে ভাঁজ করা একটা কাগজ দেখল রুদ্র। হাত বাড়িয়ে কাগজটা নিয়ে খুলল। সেখানে লেখা, আজ একটা শুভ দিন, রাত হবে মেঘমলিন, আকাশের তারাগুলো বলবে তার কথাগুলো, গুটি গুটি পায়ে দরজাটা খোলো, শুনতে আমার কথাগুলো। চিঠিটা পড়া শেষ না হতেই অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এলো রুদ্রের ফোনে। প্লিজ বাইরে আসুন, 10 কদম যেখানে শেষ, দেখা হবে অবশেষ। রুদ্রের যাওয়ার ইচ্ছা না থাকলেও অনেকটা কৌতূহল নিয়েই দরজা খুলে বের হলো। হাঁটতে হাঁটতে 10 কদম যেতেই আশেপাশ থেকে টুসটাস করে বেলুন ফাটার শব্দ, আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে ডিয়ার রুদ্র ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আর একটা কেক, অনেকগুলো মোমবাতি সাজিয়ে রুদ্রের সামনে হাজির হলো স্নেহা। হ্যাপি বার্থডে ভাইয়া। রুদ্র তাকিয়ে আছে স্নেহার দিকে। স্নেহা আজ নীল কালারের 3 পিস পরে, সাথে গোল্ডেন ওড়না। চুলগুলো কোনো রকম বেঁধে রেখেছে, বেশিরভাগ চুল এলোমেলো খুলে আছে, কিন্তু এভাবে যেন স্নেহাকে সেরা সুন্দরী মনে হচ্ছে রুদ্রের। রুদ্র তাকিয়ে আছে স্নেহার দিকে। ভাইয়া, এই যে। স্নেহার ডাকে ঘোর কাটল রুদ্রের। এসব কি রুদ্র? ভাইয়া, আজ আপনার জন্মদিন, আর আপনার মনে নেই? আমরা সবাই জানতাম, আর আজ ছুটির দিন, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসতেন, কিন্তু আমরা আমাদের সারপ্রাইজটা চাঁদের আলোতে সাথে রাখতে চেয়েছি, তাই ইচ্ছা করে আজ বিকেলে আপনার একটু লেট করিয়েছি। তার মানে এসব তোমাদের প্ল্যান ছিল? আমাদের প্ল্যান না, প্ল্যানটা স্নেহার ছিল, আমরা শুধু সেই অনুযায়ী কাজ করেছি। রুদ্র স্নেহার দিকে তাকাতেই স্নেহা দুষ্টু হাসি দিয়ে বলল, উফ ভাইয়া, ট্রিট চাইবো না, শুধু আপনার বিয়ের সময় আমাদের সবাইকে দাওয়াত দিন, সব ট্রিট একবারে উসুল করব। স্নেহার দিকে তাকিয়ে আছে রুদ্র আর ভাবছে, এই মেয়ে কত সুন্দর করে মানুষকে বোঝে। বাবার আধিপত্যের প্রভাব স্নেহার উপর পড়েনি। ব্যাপারটা রুদ্রের কাছে বেশ চমকপ্রদ লাগে। স্নেহা আর সবাই মিলে মজা করে রুদ্রের জন্মদিন পালন করে। রুদ্রের ভুলে যাওয়ার দিনটা সেদিন সবাই মিলে স্মরণীয় করে তোলে। কেক কেটে রুদ্র সবাইকে খাইয়ে দেয়, আর স্নেহাকেও। কিন্তু স্নেহা রুদ্রকে কেক খাওয়ানোর সময় রুদ্রের পুরো মুখে কেক লেপ্টে দিয়ে দৌড়ে দেয়। রুদ্র পেছনে পেছন দৌড়ায় স্নেহার। আশিসের ডাকে বাস্তবে ফিরল রুদ্র। স্যার, আপনি যা যা আনতে বলেছিলেন রুবি সব কিছু নিয়ে এসেছে। সব আমার রুমে রেখে যেতে বলো। আচ্ছা স্যার। বলেই আশিস চলে যায়।
রুদ্র আবার আনমনে স্নেহার কথা ভাবতে থাকে। খুব ইচ্ছা করছে স্নেহার সাথে কথা বলতে, কিন্তু সে জানে এখন স্নেহাকে ফোন দিয়ে কোনো কাজ হবে না, স্নেহা তার সাথে কথা বলবে না। পরের দিন সকালে স্নেহা বাবার সাথে বসে নাস্তা করছে। মেয়েকে মাঝে বসিয়ে বাবা মা দুজনে দুপাশ বসে মেয়েকে খাইয়ে দিচ্ছে। হঠাৎ কলিং বেল বাজতে আলী মিয়া দরজা খুলে দিল। কে আপনি? স্নেহা ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। একটু দাঁড়ান, স্যারের কাছে জিজ্ঞেস করায় আসি, বলা হাঁটা দিল আলী মিয়া। পেছন থেকে রুবি বলল, বলবেন রুদ্র স্যার পাঠিয়েছে। আলী মিয়া আশরাফ খানকে বলল, স্যার একটা মেয়ে আইছে, কইল রুদ্র স্যার পাঠিয়েছে। আশরাফ খান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসতে দাও। আলী মিয়া আবারও দরজায় গিয়ে মেয়েটাকে ভেতরে আসতে বলল। মেয়েটি ভেতরে ঢোকার সাথে সাথে পেছনে আরও দুটো লোক অনেকগুলো ব্যাগ হাতে ঢুকলো। আশরাফ খান টেবিল থেকে উঠেই রুবির কাছে আসলো। কি ব্যাপার, আর এসব কি? স্যার, রুদ্র স্যারের সাথে কথা বলুন। রুবি ফোন করে রুদ্রকে ধরিয়ে দিল। হ্যালো শ্বশুর আব্বা, আপনি ভাবছেন সকাল সকাল এসব কি? এগুলো আপনাদের জন্য না, আমার বউয়ের জন্য। ভাবলাম সব কিছু তো হয়ে গেছে, আপনাদের বাড়িতে বউটাকে ফেলে রাখবো কেন, তাই কালই বউ সাজিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসতে চাই। তাই বউ সাজার সব কিছু পাঠিয়ে দিলাম, সব আছে সেখানে। আপনি আপনার মেয়ের জন্য যা যা চাইতেন, শাড়ি, দামি দামি গয়না, সব। স্নেহার বাবার ইচ্ছা করছে এখনই রুদ্রকে গুলি করে মারতে, কিন্তু ইচ্ছা সত্ত্বেও কিছু করতে পারবেন না সে যে নিরুপায়। নিজেকে শান্ত রেখে স্নেহার বাবা বলল, মেয়েটাকে একটু সময় দিলে হতো না? মানে এখনই? কিসের সময়? অনেক সময় দেওয়া হয়েছে, আমারও তো কিছু চাওয়া পাওয়ার আছে, তাই না? বউ ছাড়া আর কতদিন একা একা থাকবো? রুদ্রের মুখে এমন নির্লজ্জ টাইপের কথাবার্তা নিতে পারছে না আশরাফ খান। আজ অবধি কারোর সাহস হয়নি তার সামনে এভাবে কথা বলার। সে জানে রুদ্রকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে। আর শুনুন, আপনি আর আপনার মেয়ে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করেন, তার ফল খুব খারাপ হবে। আমি কিন্তু আমার সাথে আর কোনো চালাকি মেনে নেব না। রুদ্রের কথার কোনো উত্তর না দিয়েই ফোন রেখে দিল আশরাফ খান। রুবি স্নেহা রুমে যেয়ে সব কিছু রেখে আসলো। সারাটা দিন রুদ্র তাদের বিয়ে সব কাজে লেগে পড়ল। আর রাত 12টা, রুদ্র ক্লান্ত হয়ে গা এলিয়ে দিয়েছে বিছানায়। ভাবতে বুকের ভেতর প্রশান্তি অনুভব হচ্ছে যে কাল থেকে তার এই ঘরে স্নেহাও থাকবে, যাকে দেখে তার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ভাবতে ভাবতে চোখ বুজল রুদ্র। স্নেহার বাবা স্নেহাকে সব কিছু বোঝানোর পর স্নেহা কিছুতেই রুদ্রের কাছে যেতে প্রস্তুত না। সে অনবরত কান্নাকাটি করছে। কান্নাকাটি করতে করতে একসময় ঘুমিয়ে পড়েছে সে। পরের দিন সকাল সকাল সবাই ব্যস্ত। রুদ্র কিছু মেয়েকে স্নেহার বাড়ি পাঠিয়ে দিয়েছে, কারণ তার ভয় ছিল হয়তো স্নেহা পালিয়ে যেতে পারে। স্নেহাকে সে সকাল থেকে মেয়েরা ঘিরে ধরে আছে, বিভিন্ন ফেসিয়াল দিচ্ছে। বারবার স্নেহা বিরক্ত হলেও তার নিজের বাবার কথা ভেবে এসব মেনে নিতে হচ্ছে। মেয়েরা স্নেহাকে বউ সাজাতে ব্যস্ত, কিন্তু স্নেহার চোখের পানি তো বান মানছে না। স্নেহার বাবা বারবার মেয়েকে এসে দেখে যাচ্ছে। সন্তানের কষ্ট তাকে ব্যথিত করছে কষ্টে। সাজানো শেষ হলে স্নেহাকে নিয়ে তার বাবা আর মা রওনা হলো কমিউনিটি সেন্টার, যেখানে রুদ্র তাদের বিয়ের আয়োজন করেছে। বাবার কোলে মাথা রেখেই গাড়িতে বসে আছে স্নেহা। কমিউনিটি সেন্টারে আসার পরই স্নেহাকে গ্রিন রুমে নিয়ে বসানো হয়। গ্রিন রুমে বধূর সাজে বসে আছে স্নেহা। রুদ্র যেমন ভেবেছিল তেমনভাবেই সাজানো হয়েছে স্নেহাকে। নীল লেহেঙ্গা, গা ভর্তি গয়না, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাত ভর্তি চুড়ি। নিচের দিকে মাথা দিয়ে বসে আছে স্নেহা। হঠাৎ কারোর উপস্থিতি টের পাচ্ছে, কিন্তু তাতেও মাথা তুলছে না সে। রুদ্র পেছন থেকে এসে জড়িয়ে ধরল স্নেহাকে।
অন্য সময় হলে স্নেহা রুদ্রকে ধাক্কা দিয়ে ফেলে দিত, হয়তো অনেক অপমানও করত, কিন্তু আজ পাথরের মতো বসে আছে। রুদ্র স্নেহাকে উঠিয়ে তার দিকে ফেরালো। মাশাআল্লাহ, কি অপরূপ লাগছে তোমাকে। রুদ্র স্নেহার থুতনি ধরে উঁচু করে আবারও বলল, মনে হচ্ছে আমার হুড়পড়ি। স্নেহা তাও রুদ্রের দিকে তাকাচ্ছে না। স্যার, আপনাকে সবাই খুঁজছে, গ্রিন রুমের বাইরে থেকেই আশিস বলল। রুদ্র স্নেহার হাত ধরেই সবার সামনে নিয়ে গেল। সবার উদ্দেশ্যে বলতে লাগলো, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই এখানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমি আর আমার ওয়াইফ স্নেহা একে অপরকে অনেক ভালোবাসি, তাই কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলি। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু আপনারা জানেন বিশিষ্ট শিল্পপতি আশরাফ খানের কত শত্রু। তারা সবাই গুজব ছড়িয়েছে, যা টিভিতেও প্রচার হয়েছে। আমি নিজে আজ সত্য আপনাদের জানিয়ে দিলাম। একজন হাজব্যান্ড নিজের ওয়াইফ রিলেটেড এসব বাজে কথা কিভাবে মেনে নেয় বলুন? তাই আমরা কাগজে কলমে হাজব্যান্ড ওয়াইফ হয়েছি, আজ ধর্মীয়ভাবেও হব। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। স্নেহা এতক্ষণ রুদ্রের সব কথা শুনছে, পাথরের মতো জমে গিয়েছে স্নেহা। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। রুদ্র কবুল বলে ফেললেও স্নেহা বলছে না। অবশেষে বাবার মুখের দিকে তাকিয়ে স্নেহা কবুল বলে দিল। সবাই রুদ্র আর স্নেহাকে অভিনন্দন আর দোয়া জানালো। স্নেহার কান্নার গতি যেন বান বাঁধতে চাইছে না, তাই স্নেহা গ্রিন রুমে চলে গেল। আর রুদ্র অতিথিদের বিদায়ে ব্যস্ত। স্নেহা গ্রিন রুমে বসে অঝরে কেঁদে যাচ্ছে। নিজেকে শান্ত করে স্নেহা ভাবল, একজন ধর্ষণকারীর সাথে থাকতে পারবে না সে। বাবার সম্মান সবার সামনে বেঁচে গেছে, এখন চাইলেও রুদ্র আর কিছু করতে পারবে না। তাই স্নেহা কান্না মুছে নিজেকে শান্ত করলো আর পালানোর সিদ্ধান্ত নিল। বেশ কিছু না ভেবেই গ্রিন রুমের দরজা খুলে স্নেহা বেরিয়ে গেল। বউ সাজে দৌড়াচ্ছে স্নেহা, কোথায় যাবে নিজেও জানে না। সে শুধু জানে তাকে আজ পালাতে হবে। আজ যদি সে নিজেকে মুক্ত করতে না পারে, তবে হয়তো আর কখনো পারবে না। অনেকক্ষণ দৌড়ানোর পর হাঁপিয়ে গেছে স্নেহা। সামনে থেকে একটা গাড়ি আসতে দেখেই হেল্প হেল্প করে চিৎকার করে স্নেহা। গাড়িটা স্নেহার পাশে কাটিয়ে চলে গিয়েও আবার ফিরে আসে। প্লিজ আমাকে একটু লিফট দেবেন, আমি অনেক বিপদে পড়েছি, হাঁপাতে হাঁপাতে কথাগুলো বলল স্নেহা। গাড়ির কাছ নামাতেই লোকটার মুখ দেখে স্নেহার অন্তর যেন কেঁপে উঠল, কারণ সেটি অন্য কেউ না, রুদ্রই ছিল। রুদ্র গাড়ি থেকে নামতেই স্নেহা আবার দৌড় লাগাতে চাইলে রুদ্র স্নেহার হাত ধরে ফেলল আর স্নেহাকে জোর করে কোলে তুলে গাড়িতে বসিয়ে দিল। এলোমেলোভাবে বিছানায় বসে আছে স্নেহা। রুদ্র স্নেহাকে আনার সময় ছোটার জন্য অনেক জোরাজুরি করেছে। স্নেহাকে আনার পর জোর করে রুমে বসিয়ে দিয়ে গেছে রুদ্র। আর স্নেহা রুমে বসে রাগে গজগজ করছে, যেন রুদ্রকে এখন সামনে পেলেই চিবিয়ে খাবে। দরজা খোলার শব্দ শুনে স্নেহা তাকালো সেদিকে। রুদ্র এসেছে। আজ ব্লু কালারের ব্লেজার পরেছিল আর হোয়াইট কালারের শার্ট পরেছিল। ব্লেজারটা খুলে ফেলছে এখন, শুধু হোয়াইট কালারের শার্ট পরা। রুমে ঢুকেই রুদ্র স্নেহার কাছে গেল, বিছানার ওপর নিজের শরীর ছেড়ে দিল। স্নেহার কোলে মাথা রেখে দুহাত পেটের দুপাশে দিয়ে স্নেহাকে চেপে ধরল। ছাড়ুন আমাকে, ছাড়ুন। রুদ্র মাথা উঠিয়ে জিজ্ঞেস করলো, কেন ছাড়ব? কারণ আপনার ছোঁয়া আমার ঘেন্না লাগে, রাগে গজগজ করতে করতে। আজ যা করেছো তারপরও তোমাকে কিছু বলিনি, কারণ আজ আমাদের বিয়ের দিন, আমাদের বাসর রাত। তাই অন্য সব দিন হলে এই অপরাধের খুব খারাপ শাস্তি দিতাম তোমাকে। কিসের বিয়ে? আমি মানি না এই বিয়ে। আর বাসর যা করার তো আগেই করে নিয়েছেন, আপনার সব চাহিদা তো মিটিয়ে নিয়েছেন। প্লিজ চুপ করো, আমার এখন তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছে নেই। আর কি খারাপ করবেন আপনি? একদম চুপ স্নেহা, আমার মাথা গরম করবে না, খুব খারাপ হয়ে যাবে। রুদ্রকে নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিল স্নেহা। আসবেন না আমার কাছে,
আপনার প্রতিটা ছোঁয়া ঘেন্নার। কি বললি? রুদ্রের মাথায় রক্ত উঠে যাচ্ছে স্নেহার কথা শুনে। রুদ্র স্নেহার এক টানে নিজের কাছে নিয়ে আসলো। স্নেহাকে বিছানায় ফেলে অঝরে পুরো শরীরে চুমু দিতে লাগলো। স্নেহা ছোটার জন্য হাজারো চেষ্টা করছে। আমাকে ছাড়ুন, ছাড়ুন আমাকে। রুদ্র তার মাথা অনেক ঠান্ডা রাখার চেষ্টা করছিল, কিন্তু এখন আর পাচ্ছে না। তাই স্নেহাকে দিয়ে তার সব রাগ ঠান্ডা করছে। নেশাগ্রস্তের মতো স্নেহা সারা শরীরকে নিজের মাঝে আবদ্ধ করে নিয়েছে। স্নেহা কান্না ছুটবার জন্য কাকুতি মিনতি যেন রুদ্রের কান অবধি পৌঁছাচ্ছে না। রাত 12টা। স্নেহা বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। রুদ্রে অনেকবার থামতে বলেছে, কিন্তু কিছুতেই থামছে না। আর রুদ্র ব্যান্ডেজ করছে স্নেহার হাতে। তখন জোরাজুরি করতে হাতে চাপ লেগে কাটা জায়গা থেকে আবারও একটু রক্ত বেরিয়েছে। জোরাজুরি করার সময় রুদ্র তা খেয়াল করেনি, কিন্তু পরে খেয়াল করেছে, তাই আগের ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ করে দিচ্ছে। আর স্নেহা বসে বসে কাঁদছে। ব্যান্ডেজ করা শেষ করে রুদ্র বাইরে চলে গেল। ফিরে এলো হাতে এক গ্লাস জুস নিয়ে। স্নেহা, এটা খেয়ে নাও। স্নেহা কেঁদে চলেছে। স্নেহা, আমি কিছু বলছি তোমাকে। স্নেহা কাঁপা কাঁপা হাতে গ্লাসটা হাতে নিয়ে একেবারে পুরো জুসটা খেয়ে নিল। রুদ্র স্নেহার কাছ থেকে গ্লাসটা নিয়ে পাশে থাকা টেবিলে রাখলো। স্নেহার কাছে বসে রুদ্র বলতে লাগলো, স্নেহা, কেন আমাকে বারবার রাগিয়ে দাও? আমি তো চাই না আমার ভালোবাসার মানুষটার ওপর রাগ করে থাকতে, তাকে আঘাত করতে। তুমি আমাকে বারবার বাধ্য করো কেন? স্নেহা গুটিসুটি হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। যেমন সেদিন হাসপাতালে ছিল, বারবার শরীরে থাকা চাদর আঁকড়ে ধরছে। স্নেহা, আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? তুমি কি জানো না আমরা হাজব্যান্ড ওয়াইফ? আর একটা মেয়ে বিয়ের পর তার সব কিছু হাজব্যান্ডকে ঘিরে চিন্তা করে। স্নেহা গুটিসুটি হয়ে বসে আছে আর ঠোঁটগুলো কাঁপছে। রুদ্র আর কিছু না বলে বারান্দায় চলে গেল, কারণ সে জানে এখন স্নেহাকে শত বুঝিয়েও লাভ নেই। রুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে আর আগের দিনগুলোর কথা ভাবছে। ভাইয়া, আমাকে সাইকেল চালানো শেখাবে প্লিজ? স্নেহা বায়নাকাতর সুরে বলল রুদ্রকে। কিন্তু আমার তো একটু বুঝেছি, এখন আপনি বলবেন আপনার অনেক জরুরি কাজ আছে, আপনাকে যেতে হবে। আর কি জরুরি কাজ তাও আমি জানি, প্রতিদিনের সেই একই জরুরি কাজ। আচ্ছা ভাইয়া, কাছের মানুষদের জন্য কি একদিন জরুরি কাজটা মিস হলে এমন কি হবে? শোনো, কোনো কথা শুনছি না আজ, আমি আর কোনো কথা শুনবো না। চলুন, আমাকে সাইকেল চালানো শেখাবে। বলেই রুদ্রের সাইকেলে চেপে বসলো স্নেহা। রুদ্র তাকে সাইকেল চালানো শেখাচ্ছে, কিন্তু স্নেহা কিছুতেই পারছে না। সাইকেল চালাতে চালাতে রুদ্র একটু ছেড়ে দিতেই সাইকেল নিয়ে ঠাস করে পড়ে গেল স্নেহা। আহ ভাইয়া, তুমি ঠিক আছো? না ভাইয়া, পায়ে ব্যথা পেয়েছি। রুদ্র স্নেহাকে ধরে উঠাতে যাবে, তখনই স্নেহা রুদ্রের শার্ট আঁকড়ে ধরে ব্যথায় কান্না করে দিয়েছে। একটুখানি ব্যথা সয়ে নেওয়ার ক্ষমতা নেই স্নেহার, কিন্তু এই স্নেহাই একদিন রুদ্রকে ব্যথায় ব্যথায় আঘাতে আঘাতে শেষ করে দিয়েছিল। এসব ভাবতে ভাবতেই রুমের দিকে পা বাড়ালো রুদ্র। যে দেখলো স্নেহা বিছানায় নেই। দরজা খোলার শব্দ পেয়ে পেছনে তাকাতে দেখলো স্নেহা বাথরুম থেকে বের হচ্ছে। শরীরটা দুর্বল, তা দেখেই বোঝা যাচ্ছে, হাঁটতেও পারছে না। রুদ্র স্নেহার কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল, কিন্তু স্নেহা এখন আর রাগ দেখাচ্ছে না। রুদ্র স্নেহাকে বিছানায় শুইয়ে দিয়ে চাদর টেনে দিল। সকালে ঘুম ভাঙল পাখির কিচিরমিচিরে। স্নেহা চোখ মেলতেই নিজেকে রুদ্রের বুকে আবিষ্কার করল। সে নিজে থেকে আসেনি, তা সে নিজেও জানে। তার মানে রুদ্রই তাকে নিজের কাছে এনেছে। রুদ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল স্নেহা। এই কি সেই আগের রুদ্র, যার কারোর কান্না দেখলেও বুকটা ফেটে যেত? মিষ্টি ভাষার সেই ছেলেটা, যার মুখে সবসময় মিষ্টি হাসি লেগে থাকতো, আজ তাকে বড়ই অচেনা লাগছে। রুদ্রের দিকে গভীরভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর
নিজেকে সামলে নিল স্নেহা। তারপর বিছানা ছেড়ে উঠেই ওয়াশরুমে চলে গেল। আজ বেশ তাড়াতাড়ি উঠে পড়েছে স্নেহা। অনেকদিন পর সকালে এত তাড়াতাড়ি উঠল সে। ব্যালকনিতে দাঁড়িয়ে চোখ বুজে ভাবছে তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলোর কথা। হয়তো গল্পটা অন্যরকম হতে পারত, কিন্তু সব কিছু কেমন যেন অগোছালো হয়ে গেল। পুরনো অনেক কথা ভাবছে স্নেহা। চোখের কোণ দিয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ কোমরে কারোর হাতের ছোঁয়া পেল স্নেহা। এত সকালে উঠেছ যে? স্নেহার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল রুদ্র। জানেন, বিয়ের আগের দিন মামনি আমাকে কি বলেছে? কি বলেছে? ঘাড়ে মুখ ডুবিয়ে। বিয়ের পর মেয়েদের একটা বাড়ি থাকে, সেটা হচ্ছে স্বামীর বাড়ি। আর তখন মেয়েরা বাবার বাড়ির অতিথি হয়ে যায়। ঠিক বলেছে। কিন্তু বলতে পারবেন আমি কোন বাড়িতে আছি? স্নেহার প্রশ্নে রুদ্র একটু চমকে গেল। মানে, তুমি তোমার স্বামীর বাড়িতে আছো, যার সাথে তোমার বিয়ে হয়েছে? না, আমি সেই লোকটার বাড়িতে আছি যে আমাকে ঠকিয়েছে। আমি সেই লোকটার বাড়িতে আছি যে আমাকে ধর্ষণ করেছে। আমি সেই মানুষটার বাড়ি আছি যে আমার প্রতিটা নিঃশ্বাসকে কষ্টপূর্ণ করে দিয়েছে। স্নেহার কথাগুলো রুদ্রের বুকে বাজছে, তবে এতটুকু শান্তি পাচ্ছে যে স্নেহা তার বুকেই আছে। রুদ্র স্নেহাকে তার দিকে ফেরালো। স্নেহার কাঁপা কাঁপা ঠোঁটে আঙুল দিয়ে ছুঁতে দিয়ে লাগলো আর বলতে লাগলো, আজ তোমার এমন মনে হচ্ছে? কই, 2 বছর আগে তো এই খারাপ মানুষটার জন্য কত রাত অপেক্ষা করে পার করতে, কত শত প্রেমের কবিতা লিখতে। তখন এই খারাপ মানুষটাকে নিজেই হাজারো স্বপ্নে বুনতে। তবে আজ কেন তা পাচ্ছ না? কারণ সেই মানুষটা 2 বছর আগেও আমাকে ধোঁকা দিয়েছে আর এখনো দিচ্ছে, বাকিটা জীবনও দেবে। স্নেহার চোখে পানি টলমল করছে। আর কত স্নেহা আমাকে এভাবে ভুল বুঝে আর কত কষ্ট দেবে? জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি। তুমি কি মনে করো সেদিনের দোষটা শুধু আমার ছিল? হ্যাঁ, আমার দোষ ছিল। আমি অন্য কারোর কথার ফাঁদে পড়েছিলাম। কিন্তু তারপর তুমি, তোমার বাবা আমার সাথে, আমার পরিবারের সাথে যা করেছো, তারপরও বলছো তোমার সাথে আমি যা করেছি তা অপরাধ। মনে রেখো, আমার তোমাকে পাওয়া হয়ে গেছে। এখন আমার একটাই টার্গেট, তোমার বাবা আশরাফ খানের সব কিছু মাটিতে মিশিয়ে দেওয়া। আপনি আমাকে পেয়েছেন, তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল স্নেহা। না, আপনি আমাকে পাননি। আপনি পেয়েছেন আমার শরীরটা। টাকা হলে এমন হাজারো শরীর পাওয়া যায়। একদম চুপ। স্নেহার গলা শক্ত করে চেপে ধরে বলল রুদ্র, কোনো কথা বলবি না। তোর শরীর পেয়েছি, তোকেও পাবো। তোর সব কিছু আমার। তোকে ভালোবাসি, তাই বলে ভাবিস না আমি আগের সব কথা ভুলে গিয়েছি। আমার সব মনে আছে। রাগে কটমট করতে করতে কথাগুলো বলল রুদ্র। আমারও সব মনে আছে। আমিও কিছু ভুলিনি আর কখনো ভুলবো না। আর আমাকে ছাড়ুন, আমি আপনার মতো পাথর না। আমার খিদে পেয়েছে। কাল আমার ওপর জানোয়ারের মতো অত্যাচার করেছেন। আমি খেয়েছি কি না, আমার শরীরের কী অবস্থা তা জানারও ইচ্ছে জাগেনি আপনার মনে। আপনি ব্যস্ত ছিলেন নিজের খিদে মেটাতে। স্নেহার কথায় রুদ্র স্নেহাকে হালকা করে দিল। সত্যি তো, রুদ্র কাল অন্য একটা মানুষ হয়ে গিয়েছিল। স্নেহার খেয়েছে কি না বা ওর শরীরের কী অবস্থা একবারও জানতে চায়নি সে। রুদ্রের থেকে ছাড়া পেতেই স্নেহা বেরিয়ে গেল রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই স্নেহা দেখা বুয়ার সাথে। বয়স হয়তো 40 হবে। মা, আপনি রুদ্র বাবার বউ? আনমনে কিছুক্ষণ তাকিয়ে স্নেহা জিজ্ঞেস করলো, আপনি জানলেন কিভাবে? আমি জানবো না? আমারে তো এই 2 দিন আগেই এনেছে আপনার দেখাশোনা করার জন্য। ও খালা, আমার খিদে পেয়েছে। আপনার সাথে পরিচয় আস্তে আস্তে হব। আমাকে আগে কিছু খেতে দিন। আচ্ছা মা,
আপনি একটু বসেন, আমি এখনই খাবার দিতেছি। খালা, মা যখন ডাকছেন আমাকে তুমি বলে ডাকবেন। আপনি আমার অনেক বড়। স্নেহার কথা শুনে যেন খালার মুখে খুশির ঝলক। স্নেহা বসে আছে খাবার টেবিলে। হুট করে পাশে এসে বসল রুদ্র। খালা খাবারগুলো একে একে করে আনছে। পেট উল্টাতে উল্টাতে বলল রুদ্র, খেয়ে রেডি হয়ে নাও, বাইরে বের হব। কোথায়? যা বলছি তাই করো। স্নেহার কথা বাড়ালো না। সে জানে তার কথার কোনো মূল্য দেবে না রুদ্র, তাই চুপচাপ খেয়ে রেডি হয়ে নিল। স্নেহা রেডি হয়ে নিচে নামতেই, এটা কি পরেছো তুমি? রেগে বলল রুদ্র। নিজের দিকে একবার তাকিয়ে স্নেহা উত্তর দিল, 3 পিস পরেছি। হ্যাঁ, তা আমিও দেখতে পাচ্ছি, কিন্তু 3 পিস কেন? নতুন বউ, শাড়ি পরো, যাও শাড়ি পরে আসো। না, আমি পরবো না শাড়ি। তুমি যাবে নাকি? রেগে বলল রুদ্র। রুদ্রের রাগ স্নেহার জানা আছে, তাই স্নেহা আর কোনো কথা বাড়ালো না। চুপচাপ ভেতরে গিয়ে একটা লাল শাড়ি পরে বের হলো। স্নেহা বের হতেই রুদ্র যেন হাঁ হয়ে আছে। স্নেহা একটা লাল টকটকে শাড়ি পরেছে। স্নেহা লাল শাড়ি পরে বের হচ্ছে। চুলগুলো খোলা, কিন্তু খোলা চুলগুলোকে স্নেহা এলোমেলো বাঁধার চেষ্টা করছে। রুদ্র স্নেহার দিকে তাকিয়ে আছে। চুলগুলো খোলাই তো ভালো লাগছে, বাঁধছো কেন? রুদ্রের কথায় স্নেহা রুদ্রের দিকে তাকালো। একবার রুদ্রের দিকে তাকিয়ে আবার চুল বাঁধতে ব্যস্ত করে নিল নিজেকে। স্নেহা এমন খেয়ালিপনা দেখে রুদ্রের মেজাজটা বেশ গরম হলো। আমার কথা শুনছো না, নাকি শুনেও না শোনার ভান করছো? আমি বলছি না যে চুল বাঁধবে না? রাগে লাল হয়ে রুদ্র বলল স্নেহাকে। তারপর স্নেহা হাত থেকে রাবার ব্যান্ডটা নিয়ে ফেলে দিল। স্নেহা কেন যেন রুদ্রের সাথে কথা বাড়াতে ইচ্ছা করছে না, তাই চুপ করে রইল। এখন থেকে আমি যেভাবে চাইবো সেভাবেই থাকতে হবে তোমাকে, তুমি চাও আর না চাও। রুদ্র বলেই স্নেহার হাত ধরে নিয়ে গেল গাড়ির কাছে। স্নেহাকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে বসলো গাড়িতে। স্নেহা সব কিছু কেমন যেন লাগছে। মনে হচ্ছে এই জীবনের কোনো মানে নেই। সে কারোর হাতের পুতুল হয়ে গেছে। সেই পুতুলকে যেভাবে নাচাচ্ছে, পুতুলটা সেভাবে নাচছে। অনেকক্ষণ পর রুদ্র আর স্নেহা একটা বাড়িতে এসে পৌঁছালো। বাড়িটা বেশ বড়। আশেপাশে ফুলের গাছ আর এক সাইডে একটা দোলনা। যেমন বাড়ি স্নেহা চাইতো। কলিং বেল বাজাতে একটা মেয়ে দরজা খুলল। ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে এসেছো? তিতির, রুদ্রের বোন। তিতিরকে দেখে স্নেহা অবাক। তিতিররা এখানে থাকে? স্নেহা জানা ছিল না। অনেক খুঁজেছে স্নেহা ওদের, কিন্তু পায়নি। এত বছর পর এভাবে দেখা হবে ভাবেনি স্নেহা। এসেছি। কে আসলো রে তিতির? রুদ্রের মা মনোয়ারা বেগম ভেতর থেকে আওয়াজ দিয়ে বললেন। মা, ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে, ওদের বাইরে দাঁড়াতে বল, আমি আসছি। আচ্ছা মা। শুনলাম মা দাঁড়াতে বলেছে। হাতে একটা মিষ্টি আর পানির প্লেট ট্রে নিয়ে হাজির হলো রুদ্রের মা। স্নেহা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। তার ছেলে আমাকে এইভাবে বিয়ে করেছে, কিন্তু তারপরও রুদ্র মা বোনকে এমনভাবে স্বাভাবিক লাগছে, এটা যেন স্নেহা মানতে পারছে না। রুদ্রের মা দরজার সামনে এসে হাতে থাকা ট্রে থেকে স্নেহাকে মিষ্টি খাইয়ে দিল আর পানি। তারপর স্নেহাকে একটা চেন পরিয়ে দিল গলায়। বাহ, কি মিষ্টি মেয়ে! আগের থেকেও বেশি মিষ্টি হয়েছ মা দেখতে। আমি আগের থেকেই তোকে খুব পছন্দ করতাম। রুদ্র, ওকে কোলে করে ভেতরে আন। রুদ্রের মায়ের কথা শুনে স্নেহা যেন থ মেরে আছে। কোলে করে ভেতরে নিতে হবে কেন? সে কি ভাবছে স্নেহা হাঁটতে ভুলে গেছে? কতগুলো ভাবতে স্নেহা রুদ্রের দিকে তাকালো। রুদ্র স্নেহার দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। মা, কোলে করে নিতে হবে কেন? না মানে যা ওজন, আমি কোলে তুলবো কিভাবে? দুষ্টু হাসি দিয়ে বলল রুদ্র। চুপ, ফাজিল ছেলে। নতুন বউকে কোলে করেই ঘরে আনতে হয়, আর ওর ওজন যে কি তা বোঝাই যায়। ফাজলামো না করে যা বলছি তাই কর।
আর এদিকে স্নেহার ওজন নিয়ে কথা বলতেই স্নেহার আগে কটমট করতে করতে রুদ্রের দিকে তাকাচ্ছে। রুদ্র স্নেহার দিকে তাকিয়ে স্নেহাকে কোলে তুলে নিল, কিন্তু স্নেহা রুদ্রকে ধরছে না দেখে রুদ্র একবার কোল থেকে ফেলে দেওয়ার ভান করতেই স্নেহা ভয়ে রুদ্রের গলা জড়িয়ে ধরল। রুদ্র স্নেহাকে নিয়ে সোজা তার রুমে গেল, তারপর বিছানায় স্নেহাকে বসিয়ে দিল। যা ওজন তোমার, যাই মাকে বলি গ্লুকোজ বানিয়ে দিতে, বলেই রুদ্র চলে গেল। তিতির এসে স্নেহার পাশে বসল। ভাবি, আমি তোমাদের বিয়ের কাহিনী শুনেছি। উফ, কত রোম্যান্টিক ছিল। ভাইয়া এত রোম্যান্টিক হতে পারে আমি ভাবতেও পারি না। তিতিরের কথা শুনে যেন স্নেহার মাথায় বাজ পড়ল। কি বলছে মেয়েটা? এত বিশ্রী একটা ঘটনা মেয়েটার কাছে রোম্যান্টিক মনে হচ্ছে? ভাবতেও পারছে না স্নেহা। ভালোই হয়েছে, তোমার বাবা সেই মাতাল ছেলেটার ব্যাপারে সব জানতে পেরেছিল, আর নয়তো তোমার মতো একটা কিউট মেয়ের সাথে একটা মাতাল লোকের বিয়ে হয়ে যেত। স্নেহা এবার বুঝতে পারল যে আসলে রুদ্রের পরিবার আসল ঘটনা জানে না। রুদ্র তাদের বানিয়ে বানিয়ে অন্য গল্প বলেছে। হাতে জুস নিয়ে রুদ্র রুমে ঢুকল। কিরে, ও আসতেই গল্প জুড়ে দিয়েছিস? না রে ভাইয়া, তোমাদের বিয়ের স্টোরি শুনছিলাম। মানে? থতমত খেয়ে রুদ্র জিজ্ঞেস করল। হ্যাঁ, তো ভাবির কাছে বিয়ের গল্প শুনবার জন্য এসেছিলাম, আর ভাবি কিছু বলার আগেই তুমি চলে এলে। রুদ্র শান্ত হলো, এই ভেবে যে স্নেহা কিছু বলার আগেই সে এসে পড়েছে। যা, তোকে মা ডাকছে। আচ্ছা, যাচ্ছি। ভাবি, তুমি রেস্ট করো, আমি মায়ের কথা শুনে আসি, বলেই তিতির চলে গেল। এমন একটা কাজ আপনি করেছেন যে নিজেই পরিবারের কাছে সত্যটা লুকোতে হচ্ছে। মিথ্যা গল্প বলেছেন তাদের। আমার দিক দিয়ে আমি কোনো ভুল করিনি। গ্লাসে চুমুক দিতে দিতে রুদ্র বলল, হ্যাঁ, আপনি তো কোনো ভুল করেননি, কিন্তু এখন আমি আপনার মায়ের কাছে গিয়ে আপনার ভালো কাজগুলোর কথা বলবো আর জানতে চাইবো এই কাজের জন্য সে তার ছেলেকে কি উপহার দেবে। বলেই স্নেহা বিছানা থেকে উঠল আর বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা জেনে রাখো, আজ আমার মা যদি সবটা জানে তবে তুমি আর কখনো তোমার মা বাবার মুখ দেখতে পারবে না। স্নেহা রুদ্রের কথা শুনে থমকে যায়। এমন কোনো কথা সে রুদ্রের মুখ থেকে আশা করেনি। আপনি এতটা খারাপ? হ্যাঁ, অনেক। এতদিনেও বোঝোনি? রুদ্র, সত্যি আমার বোঝা উচিত ছিল। যে ধর্ষণ করতে পারে সে খুনও করতে পারে। তুমি যা ইচ্ছা বলো, কিন্তু আমার মা বোন যদি ঘুণাক্ষরেও কিছু টের পায় আমি কাউকে ছাড়ব না। আর তুমি ভেবো না ভালোবাসি বলে আমি তোমাকে স্বাধীন করে দেব। নেভার। তুমি এই বাড়ির বউ, আমার মায়ের সেবা করবে, সুন্দর করে গুছিয়ে সংসার করবে, আমার বোনকে নিজের বোনের মতো মনে করবে, আর একটা ভালো ওয়াইফ হবে। কখনোই না, এসব কিছুই আমি পারবো না। আমার থেকে এসব আশা করা ছেড়ে দিন। আমি না পারবো এই বাড়ির বউ হতে, না পারবো আপনার ওয়াইফ হতে। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি মানি না এ বিয়ে, চিৎকার করে বলল স্নেহা। রুদ্র রেগে স্নেহার মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। এটা তোর বাপের বাড়ি না যে যা ইচ্ছা করবি। এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। আর বেশি বাড়াবাড়ি করলে রুদ্রের হাতে ধাক্কা দিয়ে স্নেহা সরিয়ে বলল, কি করবেন? মেরে ফেলবেন? মেরেই ফেলুন, বাঁচতে চাই না আমি, কাঁদতে কাঁদতে বলল স্নেহা। স্নেহার কপালের সাথে কপাল ঠেকিয়ে রুদ্র বলল, তুই যে আমার পরাণ পাখি, তোকে মারলে তো আমি নিজেই বাঁচব না। তুমি চাও আর না চাও আমার বাড়িতে আমার বউ হয়েই থাকতে হবে তোমাকে। মা, তিতির, কেউ যেন কিছু না জানে। কথাগুলো বলেই রুদ্র স্নেহাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। স্নেহা ফ্লোরে বসে কাঁদছে। একটা সুন্দর সংসার চেয়েছিল সে, একটা ভালোবাসার মানুষ চেয়েছিল সে, কিন্তু তার সাথে কেন এমন হচ্ছে? প্রশ্নগুলোর উত্তর হয়তো কেউ জানে না রুদ্র ছাড়া। কাঁদতে কাঁদতে রুদ্রের বলা কথাগুলো মনে পড়ল স্নেহার। রুদ্র বলেছে তার মা অথবা বোন
কেউ কিছু জানতে পারলে তার মা বাবাকে আর কখনো দেখতে পারবে না স্নেহা। তাই স্নেহা ঠিক করলো নিজের মা বাবাকে বাঁচাতে হলে তাকে ভালো থাকার অভিনয় ঠিক করতে হবে। ফ্লোর থেকে চোখ মুছে মুছে উঠল স্নেহা। বাথরুমে গিয়ে নিজেকে ফ্রেশ করে নিল। যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক করল স্নেহা। ভাবি ও ভাবি, তিতির। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই স্নেহা দেখল তিতির রুমে তাকে ডাকছে। ও ভাবি, তুমি বেরিয়েছো? মা তোমাকে ডাকছে খাওয়ার জন্য। আমি ফ্রেশ হতে গেছিলাম, চলো। স্নেহা খাবার টেবিলে যেতেই দেখল টেবিল জুড়ে সব তার পছন্দের খাবার। ভাবি, জানো আজ মা সব তোমার পছন্দের খাবার বানিয়েছে। আয় মা, খেতে বস। আন্টি, আপনি এত কিছু কেন করতে গেলেন? স্নেহা, কি বললি তুই আমাকে? আমি তোকে সেই কখন থেকে মেয়ের মতো তুই তুকারি করছি, আর তুই আমাকে আন্টি বললি? তাহলে কি বলবো? আমি তো আপনাকে সবসময় আন্টিই বলি। দেখ মা, সব সময়ের কথা আজ বাদ দে। তুই আমার মেয়ে, আর মেয়ে কি মাকে আন্টি বলে নাকি? তুইও আমাকে মা বলবি। আচ্ছা মা, তুমি এত কিছু কেন করেছো? হেসে দিয়ে বলল স্নেহা। আমি আজ আর একটা মেয়ে পেয়েছি, তো তাই আমার মেয়েটার জন্য করেছি। কিন্তু আমার ছেলেটা যে কই গেল? এই তিতির, তোর ভাই কই? মা, ভাইয়া ছাদে। যা ডেকে আন, দুজনে আজ আমার সামনে বসে একসাথে খাবে। ছাদে রুদ্র দাঁড়িয়েছিল। ভাইয়া, মা ডাকছে। কেন? খেতে বলছে, আর তোকে আর ভাবিকে একসাথে বসে খাওয়াবে। আমার ইচ্ছা করছে না, মাকে বল খাবো না। মা যখন বলেছে তোকে যেতেই হবে। তিতিরের জোরাজুরিতে রুদ্র নিচে নেমে এলো। রুদ্রকে আর স্নেহাকে পাশাপাশি বসিয়ে দিল তিতির। স্নেহার হাতে ব্যথা, খেতে অনেক কষ্ট হচ্ছে, তাও আস্তে আস্তে খাচ্ছে। কিরে মা, তোর হাতে কি হয়েছে? রুদ্র মায়ের এমন প্রশ্ন শুনে থ হয়ে আছে। স্নেহা কি বলবে বুঝতে পারছে না। সত্যিটা তো বলা যাবে না। আরে মা, ভাবিকে তার বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, তাই মনে হয় ভাবি ভাইয়ার জন্য হাত কেটেছে। কেউ কিছু বলার আগেই তিতির বলে উঠল। স্নেহা আর রুদ্র একে অপরের দিকে তাকাচ্ছে। স্নেহার ইচ্ছা করছে চিৎকার করে বলতে, সেই লোকটার জন্য হাত কাটেনি, লোকটার অত্যাচারের জন্য হাত কেটেছে। কিন্তু স্নেহা তা বলতে পারল না, কারণ জীবনের সাথে তার বাবা মায়ের জীবনও জড়িয়ে আছে। যে লোকটা ধর্ষণের মতো খারাপ কাজ করতে পারে, তার কাউকে খুন করতেও হাত কাঁপবে না। স্নেহা কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল। তিতির স্নেহাকে সন্ধ্যায় একটা শাড়ি পরিয়ে দিবি তো রুমে নিয়ে। কাল যেগুলো কিনেছিলাম তার মধ্যে থেকে। রুদ্রের মা, যা মা, তিতিরের সাথে ও রুমে যা। স্নেহা কিছুই বুঝতে পারছে না। সে অলরেডি শাড়ি পরে আছে, তবে কেন আবার নতুন একটা শাড়ি পরবে? আসলে মা, আমি তো এই শাড়িটা আজই পরেছি, তবে আবার নতুন শাড়ি কেন পরবো? আমি বলছি তাই মা, আমার বৌমা আজ আমার বাড়িতে প্রথম এসেছে, তাই সব কিছু নতুন হওয়া চাই। স্নেহা আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। খাওয়া শেষে স্নেহা রুমে গেল। ক্লান্ত লাগছে শরীরটা, একদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি। তারপর রাত হলে কান্নাকাটি, এক ধরনের মানসিক চাপ যেন পেয়ে বসেছে স্নেহাকে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল স্নেহা। প্রায় 3 ঘন্টা ঘুমোলো স্নেহা। সন্ধ্যা 7টা। তিতিরের ডাকে ঘুম ভাঙল স্নেহার। ভাবি, ভাবি। চোখ মেলে তাকাতেই স্নেহা দেখল তিতির ডাকছে তাকে। স্নেহা উঠে বসল। কি হয়েছে? তোমার বাবা এসেছে ভাবি। সত্যি? খুশি হয়ে। কিন্তু স্নেহার এই খুশি বেশিক্ষণ থাকলো না, কারণ তার ভয় করছে যদি বাবা রুদ্রের মাকে সব বলে দেয়, তাহলে রুদ্র তার বাবার কোনো ক্ষতি করে দিতে পারে। তাই স্নেহা দেরি না করে বিছানা থেকে নেমে সোজা ড্রয়িং রুমে গেল। পাপা। মেয়েকে দেখে আশরাফ খান উঠে দাঁড়ালো। স্নেহা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। পাপা, আমি তোমাকে অনেক মিস করেছিলাম পাপা। স্নেহা কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে বলছে। হ্যাঁ মামনি, আমিও তোমাকে অনেক মিস করেছি।
ভাই ভালোই করেছেন, মেয়ের ওপরে আর কোনো রাগ রাখেননি, চলে এসেছেন। আসলে মেয়েরাই বাবা মায়ের খুব আদরের হয়। রুদ্রের মা: হ্যাঁ আপা, আমার মেয়েটাকে দেখবেন, আপনাদের ভরসায় রেখে যাচ্ছি ওকে। স্নেহার বাবা: রেখে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ পাপা? মা, আমরা দেশের বাড়ি ফিরে যাচ্ছি। রাজশাহীতে এখন থেকে ওখানেই থাকবো। ব্যবসায় অনেক লস হয়েছে, এরপর ঢাকা থেকে আর কি করব, তার চেয়ে ভালো বাকি জীবন জন্মস্থলেই কাটিয়ে দেব। কিন্তু পাপা। স্নেহা: কোনো কিন্তু না মা, তুমি এখানে অনেক ভালো থাকবে। স্নেহার বাবার মুখের ভাষা নয়, চোখের ভাষা বোঝার চেষ্টা করছে। মনে হচ্ছে খুব গভীর কিছু লুকোচ্ছে তার বাবা তার থেকে। পাপা, ভাইয়া, ভাইয়া কি হবে? ও আসুক দেশে, আগে থেকে ওকে কিছু জানাবো না, তাহলে চিন্তা করবে। আচ্ছা মা, আমি আসি, রওনা দিতে হবে। মেয়ের থেকে বিদায় নিয়ে চলে গেল স্নেহার বাবা। স্নেহা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। রুদ্রের মা অনেক কিছু বলে স্নেহাকে সান্ত্বনা দিল, তারপর তিতিরের রুমে বসিয়ে দিয়ে আসলো। ভাবি, নাও এটা। মাথা তুলে তাকিয়ে স্নেহা দেখলো তিতির একটা ব্যাগ তার দিকে এগিয়ে ধরেছে। এটা কি? স্নেহা: শাড়ি। মা তোমাকেই শাড়িটা পরতে বলেছে আর খুব সুন্দর করে সাজতে বলেছে। কেন? স্নেহা: আগে যা বলেছে তা করো, পরে সব জানতে পারবা। বলে হাসতে হাসতে চলে গেল তিতির। রুদ্রের মায়ের আদেশ না মানলে হয়তো রুদ্র আবার উল্টাপাল্টা কিছু করবে, তাই স্নেহা রেডি হতে লাগলো। ফোনে কথা বলতে বলতে বাসায় ঢুকছে রুদ্র। রুদ্রের সামনে দুহাত ছড়িয়ে থামতে বলল তিতির। বিরক্তি মুখ নিয়ে ফোনটা কানের থেকে সরিয়েই রুদ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি বলবি? দেখছিস না ফোনে কথা বলছিলাম। শোন ভাইয়া, আমাকে রাগ দেখাবা না। এই নাও ধরো। রুদ্রের দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে এবার প্যাকেটের দিকে তাকিয়ে, এটা কি? খুলে দেখো। মা এটা পরে রেডি হতে বলেছে। মানে? রুদ্র: কেন? আমি কি জানি, আগে রেডি হও, তারপরে জানতে পারবে। মা বলেছে মায়ের কথা রাখতেই হবে। তাই রুদ্র প্যাকেটটা নিয়ে তার রুমে গেল। প্যাকেট খুলে দেখলো ভেতরে একটা নীল কালারের পাঞ্জাবি। রুদ্র পাঞ্জাবিটা পরে রেডি হয়ে নিল, তারপর বসে আবার ল্যাপটপে কাজ করতে বসলো। ওয়াও ভাবি, তোমাকে কি সুন্দর লাগছে। তিতিরের কথায় পেছনে তাকাতেই দেখলো তিতির দাঁড়িয়ে বলছে, ভাবি, আজ ভাইয়া জাস্ট তোমাকে দেখে পাগল হয়ে যাবে। স্নেহার বিয়েটা যদি সাধারণভাবে হতো তবে ননদের এই কথায় হয়তো সে লজ্জা পেত, কিন্তু তার বিয়েটা অন্য সব পাঁচটা সাধারণ বিয়ের মতো না, তাই হয়তো ননদের কথায় তার লজ্জা পাওয়ার বদলে নিজের ওপর করুণা হচ্ছে, কারণ তাকে সব বাধ্য হয়ে করতে হচ্ছে। কই তোদের হলো? বলতে বলতে রুমে ঢুকছেন রুদ্রের মা মনোয়ারা বেগম। স্নেহাকে দেখেই সে বলে উঠল, বাহ, আমার মেয়েটাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ মা, ঠিক বলেছ, তোমার ছেলে তো আজ পাগল হয়ে যাবে। দুষ্টুমি করে বলল তিতির। তুই চুপ করবি? খালি পাকা পাকা কথা, তাই না? ভাবিকে এভাবে লজ্জা দিতে হয়? যা বাইরে যা। আমাকে কেউ ভালোবাসে না বলেই মুখ ভেঙচি কেটে চলে গেল তিতির। পাগল মেয়ে একটা। তিতিরকে উদ্দেশ্য করে বলল মনোয়ারা বেগম। আই তো মা, খেয়ে নে। মা, এত তাড়াতাড়ি? আর আমি নিজে হাতে খেতে পারবো। হ্যাঁ জানি, কাটা হাত নিয়ে দুপুরে খেতে কষ্ট হচ্ছিল, আমি বুঝেছি। এখন কথা না বলে আয়, খাইয়ে দিই। স্নেহার পাশে বসে মনোয়ারা বেগম স্নেহাকে খাইয়ে দিতে লাগলো। স্নেহা তার দিকে এক পলক তাকিয়ে আছে আর চিন্তা করছে, রুদ্রের মা বা রুদ্রের বোন তো একটুও বদলায়নি, তবে রুদ্র কেন এতটা বদলে গেছে বুঝতে পারছে না স্নেহা। খাওয়া শেষ হতেই, চল তো মা আমার সাথে, বলেই স্নেহাকে মনোয়ারা বেগম তার রুমে নিয়ে গেল। আলমারি থেকে এক জোড়া চুড়ি সেট বার করে স্নেহাকে পরিয়ে দিল। নে মা, এটা তোর, আমি আমার রুদ্রের বইয়ের জন্য বানিয়ে রেখেছিলাম, আজ তাকে দিয়েও দিলাম। চুড়ির সেটটা অনেক সুন্দর, হালকা কাজেও যেন একটা অপরূপ একটা সুন্দরতা। কি করছিস বাবা? এই তো মা, কাজ করছি। রুদ্র: এখন আর কাজ করতে হবে না,
কি রে, ভেতরে আয়। মনোয়ারা বেগম ডাকতেই একটা ট্রে হাতে নিয়ে রুমে এলো স্নেহা। মাথা নিচু করে আছে। মনোয়ারা বেগম স্নেহার হাত থেকে ট্রে টেবিলে রাখলো, তারপর স্নেহাকে রুদ্রের পাশে সোফায় বসিয়ে দিল। তিতিরও হাজির, ফোন নিয়ে ছবি তোলার জন্য। বাহ, আমার ছেলে মেয়ে দুটোকে কি ভালো লাগছে। মনোয়ারা বেগম স্নেহা আর রুদ্রের হাত ধরে বলতে লাগলো, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একে অপরের পরিপূরক করে পাঠিয়েছে। একসাথে চলতে গেলে এমন অনেক কিছু হবে দুজনের মাঝে, কিন্তু কখনো রাগ করে আলাদা হয়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবে না। আমরা বাবা মা আজ আছি কাল নেই, তাই তোমাদের সংসার তোমাদেরই বুঝে নিতে হবে। রুদ্রের মা রুদ্রের হাত আর স্নেহার হাত এক করে বলল, আমাকে কথা দাও তোমরা একে অপরের খেয়াল রাখবে, ভুল বুঝে কখনো আলাদা হয়ে যাওয়ার কথা ভাববেও না। উফ মা, অনেক বলেছ, এখন ছবি তুলতে দাও, পেছন থেকে বলে উঠল তিতির। হ্যাঁ রে মা, আমার হয়ে গেছে, নে তুই ছবি তোল, বলেই রুদ্রের মা সাইডে দাঁড়ালো। আবার রুদ্র তার মাকে কাছে বসিয়েও কয়েকটা ছবি তুলল। অনেক হয়েছে, এবার ওদের ছাড়, তিতিরকে বলল মনোয়ারা বেগম। দুজনের যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু যাওয়ার আগে আরও একবার স্নেহার হাত ধরে মনোয়ারা বেগম বলল, আমার পাগল ছেলেটাকে দেখিস মা। কথাটুকু বলেই তিতিরকে নিয়ে চলে গেল মনোয়ারা বেগম। স্নেহা সেইভাবেই সোফায় বসে আছে। রুদ্র স্নেহার পাশ থেকে উঠেই দরজা আটকে দিল। স্নেহা মাথা নিচু করে সোফায় বসে আছে। মনোয়ারা বেগম যা যা বলে গেল তা করা স্নেহার পক্ষে কখনোই সম্ভব না। যে মানুষটা তার জীবন নষ্ট করে দিয়েছে তারই দেখভাল করা, তাকে মন থেকে ভালোবাসা, এসব কখনোই পারবে না স্নেহা। রুদ্র সোফার পাশে স্নেহার সামনে হাঁটু গেড়ে বসল। স্নেহা, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তবে এটা দেখে ভালো লাগছে যে তুমি আমার মাকে কিছু জানতে দাওনি, তাকে আগের মতোই সম্মান করো। স্নেহা মাথা নিচু করে বসে আছে। বেনারসিতে তোমাকে খুব সুন্দর লাগছে, তবে আজকের পর থেকে বোরখা বাদে অন্য কিছু পরে বাইরে যাবে না, আর আমার সামনে ছাড়া অন্য কারোর সামনে শাড়ি বা অন্য কোনো ড্রেস পরে যাবে না। স্নেহা পাথরের মতো বসে শুধু রুদ্রের কথা শুনে যাচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? স্নেহা থুতনি উঠিয়ে। স্নেহার চোখে পানি টলমল করছে। রুদ্রের দিকে তাকিয়ে স্নেহা বলল, আমাকে এসব নাটক আর কতদিন করতে হবে? মানে? রুদ্র, মানে এই ভালো থাকার নাটক, সুখে থাকার মিথ্যা নাটক। এসব কি বলছো স্নেহা? তোমার আমার বিয়ে হয়েছে, মরণ ছাড়া এই বিবাহিত জীবনের কোনো শেষ নেই। এই জীবন শুধু মৃত্যু দিয়েই শেষ হবে। তবে আমাকে মেরে ফেলুন। চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ছে কথাটা বলেই। আবার পাগলামি করছো তাই না? পাগলামি আমি না, আপনি করছেন। আমি আপনার সাথে থাকতে চাই না, তবুও আমাকে থাকতে বাধ্য করছেন। স্নেহা, ওকে, দেখাচ্ছি তোমার পাগলামির ফল। কথাটা বলেই রুদ্র স্নেহাকে এক টানে কোলে তুলে নিল। তারপর স্নেহাকে নিয়ে বিছানায় শুয়ে দিল। আমাকে ছাড়ুন, আমার ভালো লাগছে না। আপনাকে আমার ভালো লাগছে না, আপনার ছোঁয়া। তাহলে কি ভালো লাগে রুদ্র? আপনার থেকে দূরে থাকতে ভালো লাগে। রুদ্র স্নেহার প্লেটে স্লাইড করতে করতে বলল, এই জীবনে আমার থেকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। তুমি আমাকে ভিলেন ভাবো বা হিরো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। চলবে।